হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় সামনেই ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সামের ইংলিশের সাজেশন বা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেই প্রশ্নগুলির উত্তর সম্পর্কে একটি ব্রিফ ধারণা। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে যারাই ক্লাসটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করো এবং যে প্রশ্নগুলি বা উত্তরগুলিকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি ভালো করে বুঝে নিও এবং ঠিকভাবে সেই কোশ্চেন এবং উত্তরগুলি প্রিপারেশন নিও বাড়িতে, যাতে সামনেই পরীক্ষা তোমরা সকলেই ইংলিশে ভালো ফল করতে পারো, কোনো রকমের প্রবলেম তোমাদের না হয়। তবে তার আগে একটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, যে রিকোয়েস্টটি আমি এর আগেও করেছিলাম তোমাদেরকে ক্লাস 12 এর সাজেশনের সময়, যে কোনো সাজেশনের ওপর কিন্তু সম্পূর্ণভাবে ভরসা করা যায় না, কারণ প্রত্যেক বছর কোশ্চেনের প্যাটার্ন পাল্টাচ্ছে। তাই শুধুমাত্র সাজেশন ভিত্তিক পড়াশোনা করা বা শুধুমাত্র কোনো একটি সাজেশনকে অন্ধের মতন ফলো করে গেলে কিন্তু পরীক্ষায় ভালো ফল করবার চান্সেস কিন্তু খুব কম। আজকে আমরা যে সাজেশনের যে কোশ্চেনগুলিকে নিয়ে আলোচনা করতে চলেছি, রাদার সাজেশনটা আমি এমনভাবে প্রিপেয়ার করেছি যাতে এই সাজেশনটি বা এই কোশ্চেনগুলি যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে নাও বা প্রিপেয়ার করে নাও, তাহলে এই কোশ্চেনগুলি থেকে কমন যদিও বা না আসে, তাহলে এই কোশ্চেনগুলির ভরসাতেই বা এর ওপর বেস করে কিন্তু ওই গল্প বা পার্টিকুলার কবিতা বা শেক্সপিয়ারিয়ান পিস থেকে যে কোনো আনসার কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে। তাই খুব মন দিয়ে কোশ্চেনগুলো বুঝো এবং সেই কোশ্চেন সম্পর্কে যে উত্তর কীগুলো আমি বলবো বা আনসার কীগুলো বলবো সেগুলোকে একটু ফলো করে নিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে এবার শুরু করে দেওয়া যাক আজকে আমাদের মুখ্য আলোচনা। প্রথমেই আমরা ক্লাস 11 এর গল্পের সেকশন নিয়ে স্টার্ট করব, লীলাস ফ্রেন্ড, কারবা এবং জেমি ভ্যালেন্টাইন। প্রথমেই লীলাস ফ্রেন্ড। প্রথম কোশ্চেনটি ডাজন্ট সিম টু বি আ ব্যাড শট কোটেশনের মধ্যে রয়েছে। এই লাইনটি তুলে দিয়ে প্রশ্ন হতে পারে হু সেড দিস, ওয়াই ওয়াজ হি আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। অর্থাৎ মনে করে দেখো গল্পে এই কথাটি কিন্তু মিস্টার শিবশঙ্কর বলেছিলেন যখন তিনি সিড্ডাকে দেখতে পেরেছিলেন, এবং তার পরের পার্টটা হোয়াই ওয়াজ হি আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, এক্ষেত্রে কিন্তু কেন তিনি সিড্ডাকে বাড়িতে চাকরিতে নিয়োগ করবেন কি করবেন না, অর্থাৎ এটা নিয়ে যখন তিনি মনস্থির করতে পারছিলেন না তার কারণটা জানতে চাওয়া হয়েছে। তার কারণটা কি না, এরপরে মিস্টার শিবশঙ্করের সাথে সিড্ডার কনভারসেশন, যে কনভারসেশনে কিন্তু সিড্ডা ভেগ কিছু আনসার্স দিয়েছিল এবং তার থেকেও বড় কথা ক্লাস প্রেজুডিসের কারণে কিন্তু মিস্টার শিবশঙ্কর প্রথমেই সিড্ডাকে বিশ্বাস করতে পারেননি বাড়িতে চাকরের পদে নিয়োগ করবার ব্যাপারে। 2 নম্বর কোশ্চেন, হাউ ডিড লীলা প্লে উইথ সিড্ডা। খুব স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল কোশ্চেন, অর্থাৎ লীলা কিরমভাবে সিড্ডার সাথে খেলা করতো। ওয়াই ডিড শি ক্ল্যাপ ইন ওয়ান্ডার, কেন লীলা বিস্ময়ে হাততালি দিয়ে উঠেছিল। এক্ষেত্রে কিন্তু বিস্ময়ে হাততালি দেওয়ার কথাটা কখন এসেছিল না, যখন লীলা জানতে পারলো যে সিড্ডার সাথে চাঁদের পরিচয় রয়েছে, চাঁদ সিড্ডার কথা অনুযায়ী চলে এবং সিড্ডার কথা অনুযায়ী চাঁদ সিড্ডাকে ফলো করে বাড়ির পিছন দিককার কুয়োয় উপস্থিত হয়েছিল। এইটা জেনেই কিন্তু লীলা বিস্ময়ে হাততালি দিয়ে উঠেছিল। 3 নম্বর কোশ্চেন, হাউ ডিড লীলা টেক সিড্ডাস ক্লাস, অর্থাৎ প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় লীলা কিরকমভাবে সিড্ডার ক্লাস নিত সেই ডেসক্রিপশনটা এখানে জানতে চাওয়া হয়েছে। 4 নম্বর কোশ্চেন, হাউ আর সিড্ডা ট্রিটেড ইন দ্য হাউস অফ মিস্টার শিবশঙ্কর। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ সিড্ডার সাথে কিরূপ আচরণ হয়েছিল মিস্টার শিবশঙ্করের বাড়িতে। অর্থাৎ এক্ষেত্রে এই গল্পের যেগুলো থিম, সেই থিমগুলির ওপর বেস করে কিন্তু আনসারটিকে ফর্ম করতে হবে, অর্থাৎ ক্লাস ডিস্টিংশন, ক্লাস প্রেজুডিস, এক্সপ্লয়টেশন ইত্যাদি ইত্যাদি। এইগুলিকে নিয়ে সিড্ডার সাথে আচরণটা এই আনসারের মাধ্যমে কিন্তু ব্যক্ত করতে হবে। লাস্ট কোশ্চেন, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার্স অফ মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর, অর্থাৎ মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্করের ক্যারেক্টার বা চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়ে রয়েছে। এই আনসারটির ক্ষেত্রেও কিন্তু থিমেটিক কনসেপ্টগুলোকে কিন্তু তোমাকে ইউজ করতে হবে, অর্থাৎ ক্লাস প্রেজুডিস, ক্লাস ডিস্টিংশন, এক্সপ্লয়টেশন, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি কনসেপ্টগুলো কিন্তু মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্করের ক্যারেক্টার অ্যানালিসিসের সময় কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। এরপরে আসছে কর্মা। প্রথমেই মোহনলালের ক্যারেক্টার ডিসক্রাইব করতে বলা হয়েছে। 2 নম্বর কোশ্চেন, ইউ আর ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, ইনএফিশিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট। এই কোটেশনটি দেওয়ার পরে প্রশ্ন হতে পারে হু সেড দিস টু হুম অ্যান্ড এক্সপ্লেন দ্য স্পিকার্স ওপিনিয়ন, অর্থাৎ এই লাইনটি বলার মাধ্যমে বক্তা তার কি মন্তব্য বা কি ওপিনিয়ন প্রকাশ করেছেন, তার সামগ্রিক চারিত্রিক কি বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হচ্ছে এই লাইনটি বলার মাধ্যমে সেটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। 3 নম্বর কোশ্চেন, ডেসক্রাইব দ্য এক্সপিরিয়েন্স আর মোহন হ্যাড উইথ বিল অ্যান্ড জিম, অর্থাৎ গল্পের একেবারে শেষে গিয়ে বিল এবং জিম নামক ব্রিটিশ সোলজারদের সাথে স্যার মোহনের যে ইন্টারাকশন হয়েছিল বা যে এনকাউন্টার হয়েছিল সেটিকে বর্ণনা করতে হবে এখানে। 4 নম্বর, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি, অর্থাৎ কর্মা গল্পের কর্মা কথাটির টাইটেল হিসেবে ব্যবহার করবার যৌক্তিকতা বা যথার্থতা বিচার করতে হবে।
লাস্ট কোশ্চেন, হোয়াট ইমেজ অফ লেডি লাল ডু ইউ ফাইন্ড ইন দ্য স্টোরি? অর্থাৎ লেডি লাল বা লক্ষ্মীর চরিত্রের কি বৈশিষ্ট্য তুমি পাও, বা লক্ষ্মীকে তুমি গল্পে কেমন নারী হিসেবে বা কেমন ইন্ডিভিজুয়াল হিসেবে তুমি ডিসকভার করছো সেটাকে এক্সপ্লেন করতে হবে। খেয়াল রাখবে এক্ষেত্রে এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, অর্থাৎ স্যার মোহনলাল এবং লেডি লাল দুজনের ক্যারেক্টারের মধ্যে কন্ট্রাস্টিং পিকচার্স বা কন্ট্রাস্টিং অ্যাসপেক্ট নিয়েও কিন্তু প্রশ্নটি আসতে পারে। মোরাললেস কিন্তু লেডি লালের ক্যারেক্টারটা ভালো করে রাখলে বা লেডি লালের অ্যাপিয়ারেন্স, লেডি লালের নুয়ান্সেস, লেডি লালের বিহেভিয়ারাল প্যাটার্ন, তার ক্যারেক্টারটা ভালো করে করলেই কিন্তু আনসারটি ফর্ম করাটা তোমাদের পক্ষে ইজি হয়ে যাবে। এরপর আমরা চলে যাব জিমি ভ্যালেন্টাইনে। প্রথম কোশ্চেন, হোয়াট রোল ডিড লাভ প্লে ইন জিমিস লাইফ? অর্থাৎ জিমির লাইফে লাভ বা ভালোবাসা কি ভূমিকা পালন করেছিল? এই কোশ্চেনটাই ঘুরিয়ে আসতে পারে, অন্য ল্যাঙ্গুয়েজে আসতে পারে। ওয়াই ওয়াজ জিমি কম্পেয়ার্ড উইথ আ ফিনিক্স? যে জিমির সাথে কেন একটি ফিনিক্স পাখির তুলনা করা হয়েছিল? দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু জিমির যে ট্রান্সফরমেশন বা রিফরমেশন যেটাই হয়েছিল জিমির লাইফে, সেই রিফরমেশনের পেছনে ছিল কিন্তু জিমির অ্যানাবেলের প্রতি ভালোবাসা। তো সেই ভালোবাসা, সেই অ্যানাবেলের প্রতি ভালোবাসা কিভাবে জিমিকে একটি চোর থেকে, একটি বার্গলার থেকে একজন অনেস্ট বিজনেসম্যানে ট্রান্সফর্ম করলো বা রিফর্ম করলো, সেই আনসারটাই কিন্তু তোমাকে এখানে ডেসক্রাইব করতে হবে। 2 নম্বর কোশ্চেন, কমেন্ট অন দ্য এন্ডিং অ্যান্ড রোল অফ বেন প্রাইস। ওয়ান্স এগেন দিস ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ গল্পে বেন প্রাইসের ভূমিকা নিয়ে মন্তব্য করো এবং গল্পের শেষটা, গল্পের পরিণতিতে আমরা যা যা দেখছি সেই নিয়ে তুমি কমেন্ট করো। বেন প্রাইসের ক্যারেক্টারটা ভালো করে করবার দরকার, এবং তাছাড়াও বেন প্রাইস জিমির রিফরমেশনটাকে কীরকমভাবে রিট্রিভ করলো সেই আনসারটাও কিন্তু এই আনসারের মধ্যেই চলে আসবে। অর্থাৎ বেন প্রাইসের ক্যারেক্টার এবং কেন কীরকমভাবে বেন প্রাইস গল্পের শেষে কী ভূমিকা পালন করলেন জিমির লাইফে, সেটা বললেই কিন্তু আনসারটি হয়ে যাবে। এই প্রশ্নটাই ঘুরিয়ে অন্যরকমভাবে আসতে পারে, হাউ ডিড জিমি লস হিজ রিফরমেশন অ্যান্ড হাউ ওয়াজ ইট রিট্রিভড? অর্থাৎ জিমির রিফরমেশনটা কীরকমভাবে হারালো নিজের জীবনে, এবং কীভাবেই বা জিমির রিফরমেশনটা পুনরায় রিট্রিভ করা হলো, পুনরায় ফিরিয়ে দেওয়া হলো। মনে রাখো যে এই রিফরমেশনটাকে রিট্রিভ করেছিলেন কে? না, বেন প্রাইস, দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ। এবং এই কারণেই জিমি ভ্যালেন্টাইন গল্পের আরও একটি টাইটেল হচ্ছে রিট্রিভড রিফরমেশন। 3 নম্বর কোশ্চেন, দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এই লাইনটির পরে কোশ্চেন হতে পারে, হু সেড দিস, ইন হোয়াট কনটেক্সট হি মেড দিস রিমার্ক? নিশ্চয়ই তোমাদের সকলের মনে আছে যে এই কমেন্টটা কিন্তু বেন প্রাইস করেছিলেন। কখন করেছিলেন? না, যখন জিমি জেল থেকে ছাড়া পেল এবং তারপরেই পরপর 3টি চুরির ঘটনা ঘটলো এবং বেন প্রাইস নিজে সেই ঘটনাস্থল তদন্ত করতে গেলেন, তখন সেই সমস্ত ঘটনাস্থলে তদন্ত করে এই কথাটি তিনি বলেছিলেন। তো তারপরে ওই প্রত্যেকটি চুরির ঘটনার কথাও এখানে বলতে হবে, এবং সেই চুরির ঘটনাকে তদন্ত করতে গিয়ে বেন প্রাইস আর কি কথা বলেছিলেন সেটা নিয়ে এই আনসারটিকে ফর্ম করতে হবে। লাস্ট কোশ্চেন, হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড প্যাল বিলি? জিমি তার পুরনো বন্ধু বিলিকে চিঠির মাধ্যমে কি লিখে জানিয়েছিল? এরপরে আমরা চলে আসি কবিতায়। প্রথমেই মিটিং অ্যাট নাইট। মিটিং অ্যাট নাইটের প্রথম প্রশ্ন, না ডেসক্রাইব দ্য জার্নি অফ দ্য লাভার। অর্থাৎ সেই লাভার বা পোয়েটিক পার্সোনার জার্নিটাকে ডেসক্রাইব করতে বলা হয়েছে। অর্থাৎ বেসিক্যালি এটা কিন্তু কবিতাটির সাবস্টেন্সই। তাই সাবস্টেন্স যদি করে নেওয়া যায় তাহলে ডেসক্রাইব দ্য জার্নি অফ দ্য লাভার মানে কিন্তু একই প্রশ্ন হচ্ছে। এর সাথে জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল, অর্থাৎ শিরোনামটি যথার্থতা বিচার করো। সেক্ষেত্রে যে কোনো কবিতার টাইটেলের জাস্টিফিকেশন দিতে বলা মানে কিন্তু সাবস্টেন্সটাই মূলত আমাদের লিখতে হয়। তাই সাবস্টেন্স যদি ভালো করে করা থাকে তাহলে এই ধরনের কোশ্চেনের উত্তর কিন্তু ফর্ম করা আমাদের পক্ষে একেবারেই অসুবিধার কারণ হবে না। এছাড়াও 2 নম্বর কোশ্চেন কি আসতে পারে? না কমেন্ট অন দ্য ইউজ অফ সিম্বলস অ্যান্ড ইমেজেস ইন দ্য পোয়েম। অর্থাৎ মিটিং অ্যাট নাইট কবিতায় যে ইমেজ এবং সিম্বলের ব্যবহার হয়েছে সেই ইমেজ এবং সিম্বলের ব্যবহার নিয়ে কমেন্ট করো। অনেক সময় এই প্রশ্নটি ঘুরিয়ে অন্যরকমভাবে আসতে পারে, না সাইকোলজিক্যাল জার্নি, অর্থাৎ ডেসক্রাইব দ্য লাভার্স জার্নি অ্যাজ আ সাইকোলজিক্যাল জার্নি, সেই হিসেবেও কিন্তু প্রশ্নটি আসতে পারে। তোমরা যারাই ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলে মিটিং অ্যাট নাইটের ক্লাসটি করে রেখেছো তাহলে তাদের সকলের কাছে কিন্তু ব্যাপারটা খুবই ক্লিয়ার থাকবে, কারণ সেখানে কিন্তু প্রত্যেকটি সিম্বল এবং ইমেজ নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি। তাই যদি কেউ না দেখে থাকো মিটিং অ্যাট নাইটের ডিসকাশনটি, অবশ্যই করে কিন্তু একবার মিটিং অ্যাট নাইটের ডিসকাশনটি ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলে দেখে নিও। লিঙ্ক ওপরে কার্ড হিসেবে দেওয়া থাকবে বা নিচের ডেসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে। খুব স্ট্রেট ফরওয়ার্ড কবিতা এবং খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি কবিতা, কারণ এখান থেকে প্রশ্নের বেশ কিছু ভ্যারিয়েশন হয় না।
শুধুমাত্র যদি আমরা এই কবিতাটা সাবস্ট্যান্সটা পড়ে নিই তাহলে সেই সাবস্ট্যান্সটাই কিন্তু আমাদেরকে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দেবে, অর্থাৎ হাউ ডিড ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য বিউটি অফ দ্য সিটি লন্ডন, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ কিভাবে লন্ডন শহরের সৌন্দর্যকে বর্ণনা করেছিলেন। এটা কিন্তু সাবস্ট্যান্সেরই উত্তর। বড়জোর আরেকটি রকম প্রশ্ন আমরা করে রাখতে পারি ফর শিওরিটি, সেটা কি না ইভ্যালুয়েট কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ অ্যাজ আ সনেট, অর্থাৎ কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজকে একটি সনেট হিসেবে তার যথার্থতা বিচার করা। স্ট্রাকচারাল আনসার, এটা যে কোনো গাইড বইতে বা নোট বইতে তোমরা এর উপরে আনসার পেয়ে যাবে। একবার ফর্ম করে নিও, তাহলে তোমরা 100% শিওর থাকতে পারো যে এই দুটি প্রশ্নের বাইরে কিন্তু কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে আর কোনো প্রশ্ন আসবে না। যদিও অন্য কোনো ল্যাঙ্গুয়েজে প্রশ্ন আসে, প্রথম উত্তরটি যদি ভালো করে রাখো, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের উত্তরটিও যদি ভালো করে রাখো, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেওয়া সম্ভব হবে। এরপরে আসছি আমরা ডেব্রেকো। ডেব্রেকো ভীষণভাবে স্টুডেন্ট ফ্রেন্ডলি কবিতা ওয়েস্টমিনিস্টার ব্রিজের মতনই, অর্থাৎ খুব বেশি প্রশ্নের ভ্যারিয়েশন কিন্তু এখান থেকে আসে না। প্রথম কোশ্চেনটি, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট কনভে থ্রু দ্য পোয়েম, হাউ ডাজ হি ডু সো, অর্থাৎ কবি এই কবিতার মাধ্যমে কি বার্তা বহন করেছেন এবং সেই বার্তাটা তিনি কিভাবে ব্যক্ত করেছেন, কিভাবে ডেসক্রাইব করেছেন বা কিভাবে রিডার্সদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। এক্ষেত্রে যদি তুমি সাবস্ট্যান্সটা ভালো করে নাও পুরো কবিতাটি, তাহলে কিন্তু আনসারটা একই হবে। ফলে সাবস্ট্যান্স করলেই এই আনসারটিও যেমন হয়ে যাবে, আবার অ্যাট দ্য সেম টাইম সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল যদি সেইভাবে প্রশ্নটি আসে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে। এরপরে 2 নম্বর কোশ্চেন, কমেন্ট অন দ্য লাস্ট 2 লাইন্স অফ দ্য পোয়েম, অর্থাৎ ডেব্রেক কবিতার একদম শেষ যে কাপলেটটি, অর্থাৎ যে লাস্ট দুটি লাইনটি, তার যথার্থতা বা তার তাৎপর্য বিচার করো। এক্ষেত্রে কিন্তু কবির যে খ্রিশ্চান বিলিফ, যে জাজমেন্টাল ডে বা যে ডুমস ডে নিয়ে যে কনসেপ্টটা তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন, সেই কনসেপ্টটাকে নিয়ে তোমাকে আনসার লিখতে হবে। এই দুটি কোশ্চেন যদি ভালোভাবে করে নিতে পারো, তাহলে কিন্তু আমি এক্ষেত্রে তোমাদেরকে 100% অ্যাসিওরেন্স দিতে পারি যে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। আর যদিও বা আসে, এই দুটি প্রশ্নের উপর বেস করে তোমরা নিজেরাই পরীক্ষার হলে বসে আনসারটিকে ফর্ম করে নিতে পারবে। এরপরে আমরা চলে আসবো শেক্সপিয়ারিয়ান পার্ট, অর্থাৎ র্যাপিড রিডারে। প্রথমেই ম্যাকবেথ। ক্যারেক্টার অফ ম্যাকবেথ ভীষণ ইম্পর্টেন্ট, ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেনটি দিয়েছি, হোয়াই ডিড ম্যাকবেথ অ্যারেঞ্জ দ্য ব্যাঙ্কোয়েট, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ব্যাঙ্কোয়েট, অর্থাৎ বেসিক্যালি ব্যাঙ্কোয়েট সিনের বর্ণনা করতে বলা হয়েছে। 4 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড দ্য উইচেস টেল ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, অর্থাৎ একদম প্রথমে ডাইনিরা ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর উদ্দেশ্যে কি বলেছিলেন। হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য প্রফেসিজ অন ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, এবং তাদের যে ওই ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণীর প্রভাব ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর ওপরে কিভাবে পড়েছিল। লাস্ট কোশ্চেন দিয়েছি, হাউ ডিড দ্য স্পিরিটস রিভিল টু ম্যাকবেথ হিজ ফাইনাল আউটকাম, অর্থাৎ একদম লাস্টে ম্যাকবেথের সঙ্গে ডাইনি এবং স্পিরিটদের যে এনকাউন্টার, সেই এনকাউন্টারে স্পিরিটরা ম্যাকবেথকে কি ভবিষ্যৎবাণী করেছিল ম্যাকবেথের জন্য, এবং তাদের সেই ভবিষ্যৎবাণীর আসল অর্থটা তারা কিভাবে ম্যাকবেথকে ব্যক্ত করেছিল, সেটাই কিন্তু জানতে চাওয়া হচ্ছে। এরপর আমরা চলে আসি অ্যাজ ইউ লাইক ইটে। অ্যাজ ইউ লাইক ইটের ফার্স্ট কোশ্চেন, হাউ ডিড রোজালিন্ড ফল ইন লাভ উইথ অরল্যান্ডো, অর্থাৎ অরল্যান্ডোর সাথে অরল্যান্ডোর প্রতি রোজালিন্ড কিরকমভাবে প্রেমে আসক্ত হয়ে পড়েছিল। 2 নম্বর কোশ্চেন, হু ওয়াজ অরল্যান্ডো, অরল্যান্ডো কে ছিল। ইন হোয়াট সার্কামস্ট্যান্সেস হি রিচড ফরেস্ট অফ আর্ডেন, কোন কোন ঘটনাচক্রে বা পরিস্থিতির সম্মুখীন হয়ে অরল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনে উপস্থিত হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, হাউ ডিড অলিভার অ্যান্ড অরল্যান্ডো রিকনসাইল, অর্থাৎ অলিভার এবং অরল্যান্ডো দুই ভাইয়ের মধ্যে কিরমভাবে মিলমিশ হয়ে গিয়েছিল। হোয়াট হ্যাপেন্ড আফটারওয়ার্ডস, এবং তার ঠিক পরে কি হয়েছিল। এক্ষেত্রে কিন্তু জঙ্গলে অলিভারের প্রাণ রক্ষা করবার সময় পরে যা হয়েছিল ছোট করে ব্রিফলি তোমাকে কিন্তু ডেসক্রাইব করতে হবে। 4 নম্বর কোশ্চেন, হু ওয়্যার গ্যানিমিড অ্যান্ড অ্যালিয়েনা, গ্যানিমিড এবং অ্যালিয়েনা কে। হাউ ডিড দে সেটল ইন দেয়ার কটেজ লাইফ, কীরকমভাবে তারা তাদের নতুন কটেজ লাইফে সেটল করেছিল। এক্ষেত্রে গ্যানিমিড মানে কিন্তু রোজালিন্ড এবং অ্যালিয়েনা হচ্ছে সেলিয়া। প্রাসাদ থেকে চলে আসবার পরে তারা কি করে ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছলো, কি করে সেখানকার কটেজ লাইফে তারা সেটল হলো, ইত্যাদি সমস্ত কথা কিন্তু ডেসক্রাইব তোমাকে করতে হবে। 5 নম্বর কোশ্চেন, হোয়াট গেম ডিড রোজালিন্ড প্লে উইথ অরল্যান্ডো, অরল্যান্ডোর সঙ্গে রোজালিন্ড কি খেলা খেলেছিল ফরেস্ট অফ আর্ডেনে। হোয়াট ওয়াজ হার অ্যাকচুয়াল পারপাস, রোজালিন্ডের আসল উদ্দেশ্যটা কি ছিল। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, এবং অ্যাকচুয়ালি তার রেজাল্টটা কি হয়েছিল, সেই উদ্দেশ্য কি আদৌ চরিতার্থ হয়েছিল নাকি তার ফল অন্য হয়েছিল, যেটা এক্সপেক্টেড ছিল না রোজালিন্ডের কাছে, সেই আনসারটি তোমাকে এখানে বলতে হবে। এরপরে কমেডি অফ এরার্স। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ক্রুয়েল ল, অর্থাৎ ইফিসাস দেশে ক্রুয়েল ল নিষ্ঠুর আইনটা কি ছিল। হোয়াট স্টোরি ডিড এজিয়ান ন্যারেট টু ডিউক, বৃদ্ধ এজিয়ান ডিউককে তার নিজের জীবনের কি গল্প বলেছিল। 2 নম্বর কোশ্চেন, ব্রিফলি ডেসক্রাইব দ্য ডিনার সিন,
3 নম্বর কোশ্চেন, ব্রিফলি ডেসক্রাইব দ্য গোল্ডস্মিথ সিন, অর্থাৎ গল্পে আমরা যে স্বর্ণকারের রেফারেন্স পাই, স্বর্ণকারের সঙ্গে যে ঘটনাটা আমরা পরিচয় হই গল্পে, সেই স্বর্ণকারের ঘটনাটা কিন্তু এখানে ডেসক্রাইব করতে বলা হয়েছে। 4 নম্বর কোশ্চেন, ব্রিফলি ডেসক্রাইব হাউ অল দ্য কনফিউশনস গট ক্লিয়ার্ড ইন দ্য এন্ড, অর্থাৎ গল্পের একদম শেষে গিয়ে কিভাবে এই যাবতীয় কনফিউশন মুছে গেল এবং সবকিছু ঠিকঠাক মিলমিশ হয়ে গেল, সেই ঘটনাগুলিকে তোমাকে কিন্তু খুব সংক্ষেপে বর্ণনা করতে বলা হয়েছে। 5 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য লেডি অ্যাবিস, হোয়াট ডিড আদ্রিয়ানা ডিম্যান্ড ফ্রম হার, হোয়াট ডিড শি ডু দেন, অর্থাৎ সেই লেডি অ্যাবিস কে ছিলেন, আদ্রিয়ানা তার কাছ থেকে কি দাবি করেছিলেন এবং সেই লেডি অ্যাবিস তার পরিপ্রেক্ষিতে কি করেছিলেন, এটি হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। এরপর আমরা চলে আসি ওথেলোতে। প্রথমেই ক্যারেক্টার অফ ওথেলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে ডেসক্রাইব দ্য কোর্ট সিন অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, অর্থাৎ ওথেলোকে যখন বিচারের জন্য ডেকে পাঠানো হয়েছিল সেই কোর্টের ঘটনাচক্র এখানে বর্ণনা করতে হবে এবং এই কোর্ট সিনের সিগনিফিকেন্সটা কী ছিল। মনে করে দেখো এই কোর্ট সিনের শেষে কিন্তু যখন ব্রাবানশিও ওথেলোর বিরুদ্ধে তার নিজের আনা যাবতীয় অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হন, তিনি কিন্তু ওথেলোকে বলেছিলেন যে যে মেয়ে তার বাবাকে ঠকাতে পারে সেই মেয়ে কিন্তু তোমাকেও ঠকাতে পারে। এবং এই যে কমেন্ট, এই যে ব্রাবানশিওর করা মন্তব্য তার নিজের কন্যা ডেসডিমোনা বা ওথেলো স্ত্রী ডেসডিমোনার প্রতি, এই কমেন্ট কিন্তু ওথেলোর জীবনে কিন্তু পরে ফিরে এসেছিল। ওথেলো কিন্তু যখন ঈর্ষান্বিত হয়ে পড়েছেন, যখন সন্দেহ করতে শুরু করেছিলেন, ব্রাবানশিওর করা এই মন্তব্য কিন্তু ওথেলোর লাইফে পরে ফিরে এসেছিল। সেটাই হলো এই কোর্ট সিনের সিগনিফিকেন্স। 3 নম্বর কোশ্চেন, হু ওয়াজ ইয়াগো, ইয়াগোকে, ওয়াই ডিড হি প্লট এগেনস্ট ওথেলো, এই ইয়াগো কেন ওথেলোর বিরুদ্ধে চক্রান্ত করেছিল, হোয়াট ওয়াজ হিজ ইন্টেনশন, এবং এই ইয়াগোর আসল উদ্দেশ্য কী ছিল। 4 নম্বর কোশ্চেন আবার ইয়াগোকে নিয়েই, হাউ ডিড ইয়াগো প্লান্ট সাসপিশন ইন দ্য মাইন্ড অফ ওথেলো, অর্থাৎ এই ইয়াগো ওথেলোর মনে সন্দেহের বীজ কীরকমভাবে রোপণ করেছিল। 5 নম্বর কোশ্চেন, হোয়াট রোল ডিড দ্য হ্যান্ডকারচিফ প্লে ইন ব্রিঙ্গিং ডেসডিমোনাস রুইন, অর্থাৎ সেই রুমালটি কি ভূমিকা পালন করলো ডেসডিমোনার ধ্বংস আনবার জন্য। এটাও কিন্তু ভীষণভাবে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আশা করি আজকে আমরা যে প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করলাম, প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং আমি এও আশা করবো যে তোমরা সবাই এই প্রশ্নগুলি বাড়িতে ভালো করে প্রিপেয়ার করে নেবে, যাতে সামনের পরীক্ষায় তোমাদের কারোর কোনো অসুবিধে না হয়। যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে বা একটু হলেও হেল্প হতে পারে তোমাদের পরীক্ষায়, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না। ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ, সাজেশন, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, কেউ মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু ইউ অল ফর ইউর আপকামিং এক্সাম। থ্যাংক ইউ।